নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ। সোমবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরের দিনই বিডিও অপসারিত। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও। প্রশান্ত বর্মনের গতিবিধিতে নজর রাখছে পুলিশ। আদালতে আত্মসমর্পণ করলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। তখন তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এর 24 ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রশান্ত বর্মনকে। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্বে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল। অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই বিডিও অফিসে যাননি প্রশান্ত বর্মন। তার গতিবিধির উপর নজর রাখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন, চেষ্টা করছেন দেশ ছেড়ে পালানোর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আরো কড়া বিধাননগর পুলিশ। বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক, পরবর্তী ক্ষেত্রে শুক্রবারের মধ্যে একেবারে হাজির হওয়ার কথা বলা হয়েছে বিধাননগর আদালতে। গত 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন তিনি। বারাসত জেলা আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান। এত কিছু করেও লাভ হয়নি। সুপ্রিম নির্দেশে প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। বিধাননগর আদালতে পুলিশ আবেদন জানিয়েছে আত্মসমর্পণ করলেই যেন প্রশান্ত বর্মনকে কোর্ট লকআপে ঢোকানো হয়। এরপরেই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন জানানো হবে। আবেদন মঞ্জুর হলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এই সবের আগেই চেয়ার গেল প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের বিডিও পদ থেকে অপসারিত। অনুপ চক্রবর্তী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা। পিছবে ভোটার তালিকা প্রকাশ। আজ চূড়ান্ত গাইডলাইন প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে পিছোতে পারে এসআইআর এর শুনানি প্রক্রিয়া এবং তার সাথে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তুমি জানো যে আগামী 7ই ফেব্রুয়ারি হিয়ারিং অর্থাৎ শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে তাতে কমিশন মনে করছে সেই শুনানি প্রক্রিয়ার সময়সীমা আরো পিছিয়ে যেতে পারে, ন্যূনতম 7 থেকে 10 দিন পিছোতে পারে। পাশাপাশি যেহেতু শুনানি প্রক্রিয়া পিছবে, ফলত সেই অনুপাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পিছিয়ে যেতে পারে। যদিও আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই গতকাল সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি তা আপলোড হওয়ার পর জাতীয় নির্বাচন কমিশনের লিগাল সেলের আধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উত্তরের সঙ্গে সন্ধ্যাবেলা দফায় দফায় পর্যালোচনা করেছেন গোটা বিষয়টি নিয়ে। এবং তারপর যেটা জানা যাচ্ছে আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গাইডলাইন জারি করা হতে পারে। বেশ, ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তুলকালাম। হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ আর গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুলকালাম। শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে। আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উত্তেজিত শুরু হয়েছে। ওখান থেকে সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল। সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ।
যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, কারণ আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও, সেই বেলার যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলারা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিপ্ট দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরের দাদুর কবরে মাটি নিয়ে শুনানিতে হাজির তাঁর নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটের সবাই তাকে জবাব দেবে। মালদা থেকে দীপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর এবার মালদা, চাঁচলে এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে মঙ্গলবারও এসআইআর শুনানিতে নানান জায়গায় হয়রানির অভিযোগ। বেশ কিছু জায়গায় হয় বিক্ষোভ। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার 3 জনের হিয়ারিং এসছে, তো বাবা ওগুলো শুনি আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে মৃত্যু। তাই ইলেকশনের কমিশন এরা হবে। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ। মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি, 27 জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই মৃত্যু। আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেকে কাগজ উল্টে পাল্টা হয়ে গেছে। সব চলে গেছে, নিজে চলে গেছে, ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা শাহনাজ বেগম, 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি, তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর ছেড়ে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভের প্রবলেম আসলে, আর সত্ত্বেও বুঝে সব বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করেন। তুমি ডেইলি 50 টাকা পাঠাইলে আসতে হবে না, এসে ওখানে চিকিৎসা করাতেই হবে।
হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এদিন শুনানিতে যেতে হয়। টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ, শুনানির লাইনে ধাক্কাধাক্কির জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। ধাক্কা লেগে পড়ে যাচ্ছি, হাত একবারে দুমড়ে যাচ্ছে, বাজাতেও লেগেছে। এই টেনশনে সবকিছু কিছু বোঝা যাচ্ছে না, এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী, তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে, তুগলকি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তার মা সাকেদা বিবি, বয়স 90, তাকেও 24শে জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে। আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই। 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ লপাড়া, স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। দিয়ে ফিরে আসছে, তারা কি করে আসবে? তারা তো বাইরে কাজ করছে, সেই ম্যাডামের কাছে কাজ করছে। ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ, শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ হিয়ারিং এর সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ, তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। এই যে নাম হিয়ারিংয়ে, একজনের একাধিকবার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা। কেএমডি এর জায়গা সেটাই দখল করে বিক্রির চেষ্টা। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় চাঞ্চল্যকর অভিযোগ। সড়ক কাউন্সিলর থেকে স্থানীয়রা রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডে কালীনগর ঝিল। গার্ডেন রিচ জল প্রকল্পের নোংরা জল এই ঝিলে পড়ে। স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরের দাবি, এই ঝিল ও তার চারপাশের জমি কেএমডি এর। অভিযোগ, এই জমি টিন দিয়ে ঘিরে অবৈধ নির্মাণ করা হচ্ছে। সরকারের জমি বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ। আমার বাবারা দেখেছে, দাদারা দেখেছে, সবাই দেখেছে সরকারি প্রপার্টি।
যে এখন যে শুনছি ওইটা প্রমোটাররা দখল মকল করে যে ঘিরে ঘাড়ে নিচ্ছে, কেন ঘেরা হয়েছে তো এটা বুঝতে পারিনি। তারপরে শুনছি ওইটা নাকি কেনা হয়েছে, কে কিনেছে এটা বলতে পারবো না। সরকারি জমি কিনে নিচ্ছে। হ্যাঁ, ওইটাই তো ভাবছি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, কেএমডিএর এই জায়গা আগেও দখলের চেষ্টা করা হয়েছে, তখন বাধা দেওয়া হয়। এবার জমি দখল করে নির্মাণের চেষ্টা হচ্ছে। কেএমডিএ কে জানিয়েও লাভ হয়নি বলে দাবি কাউন্সিলরের। তারা অনেকবার চেষ্টা করেছে, আমরা বারবার বাধা দিয়ে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু কেএমডিএ নেগলিজেন্সি হোক, গার্ডিলেমি হোক, বা ওদের কাগজপত্রের কোনো অসুবিধা আছে হয়তো, ওরা কাগজপত্র বের করে আমাদের সামনে তুলে ধরতে পারছে না। সেই সুযোগটাই নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। যদি এই ধরনের কেউ কিছু করে তাহলে প্রশাসনকে বলে বন্ধ করার ব্যবস্থা করব। কেএমডিএর সঙ্গে যোগাযোগ করব যে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, বা না নিয়ে থাকে নিতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই ধরনের অবৈধ কাজ তো করা যাবে না। কলকাতা পুরসভার গার্ডেন রিচ জল প্রকল্প কর্তৃপক্ষের তরফে রবীন্দ্রনগর থানায় অভিযোগ জানানো হয়েছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। নকশালবাড়ির নদী পারে নজর জমি মাফিয়ার। বিজলি নদীর গতিপথ বদলে জমি দখলের ছক। বাহারি নদী বিজলি, বালাসনের শাখা নদী, মিরিকের পানিঘাটায় উৎপত্তি, বয়ে গিয়েছে নকশালবাড়ি দিয়ে। অভিযোগ, রাত হলেই এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নদীর বুক চিরে গতিপথ বদলে ফেলা হচ্ছে যাতে জমি দখল করা যায়। যে বিজলি নদী প্রবাহিত হতো এই পাশ দিয়ে, সেই বিজলি নদীকে কার্য তার গতিপথ পরিবর্তন করে একবারে চেপে দেওয়া হয়েছে, যাতে করে বিজলি নদীর থাকার চর তা কিন্তু দখল করা যায়। तो नदी तो ये इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा, जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब बाद में तो बड़ा भारी नुकसान पड़ सकता है। कौन कर रहा है, रात में कर रहा है कि दिन में कर रहा है, वो भी नहीं पता है। शायद हो सकता होगा नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना होना के बिक्री उक्री करने के लिए, वैसे ही शायद कर सकता होगा। নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার মির্জাংলা দিয়ে বয়ে গিয়েছে বিজলি নদী। বর্ষায় ভয়ঙ্কর, শীতে শুকিয়ে কাঠ। এখন নদীতে জল নেই। অভিযোগ, এই সুযোগে নদী পাড়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। কোনোরকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি। প্রধান, উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাবো। নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে, এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো। ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি, মানে তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস, সবাইকে নিয়ে আমরা একটা রেড করা হবে, এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে, যদি আমাদের নকশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি। তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো, এবং হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে। যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ। শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।